এটা সত্যি অত্যন্ত একটা আশাব্যঞ্জক আমি বলবো যে বিষয় হয়েছে। এটা আনন্দের বিষয়, কারণ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে বিভিন্ন বিষয়ে তাদের যেরকম ঐক্যমত হয় আবার মতবিরোধ হয়। তবে বৈদেশিক বিষয়ে আমরা সবসময় এটা আশা করি যে আমাদের নিজেদের মধ্যে যতই মতানৈক্য থাকুক, কিন্তু বৈদেশিক কোনো বিষয় আমরা যেন একমত হতে পারি। অতীতেও আমরা দেখেছি বিভিন্ন সময়, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে 2007-08 তখন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তখন দেখা যেত যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিশিয়া বিউটারিস এবং ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, তারা বিভিন্ন দলের, অর্থাৎ মূলত দুই দলের যারা প্রধান বা দুই দলের সাথে আলোচনা করে আলোচনার ফলাফল শোনার জন্য মিডিয়া ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে। তো এটা মোটেও কাম্য নয়, যে আমরা চাইবো যে আমাদের বিষয় সিদ্ধান্ত যেন আমরাই নিতে পারি। তো এটা সত্যি অত্যন্ত আনন্দের যে এরকম অন্তত এই বিষয়ে সকল দল এক হয়েছে। আমি আশা করি এখন এই মতৈক্যের ভিত্তিতে আমরা যেন অগ্রসর হতে পারি। আমাদের ফরেন পলিসিতে কিন্তু কোনো সমস্যা ছিল না কখনোই, যে সরকারই আসুক। আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কোনো আমূল পরিবর্তন কখনো হয়নি। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা বৈদেশিক বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা অতীত সরকারের যে ধারাবাহিকতা সেটাই আমরা চালিয়ে আসার চেষ্টা করেছি। এখন এবারে আপনি লক্ষ্য করুন কি হয়েছে। এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, যে আমরা টানাপোড়েন যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, এখানে আপনি যদি একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন কার দায়িত্ব কতটুকু। আমাদের 5ই আগস্টের পরে যখন 8ই আগস্টে নতুন সরকার দায়িত্ব নেয়, বাংলাদেশ একটা বারও কি কখনো এমন কোনো কথা বলেছে বা কোনো আচরণ করেছে যেখানে ভারতের আমাদের উপরে অসন্তুষ্ট হওয়ার কারণ আছে? কোনো একটা উদাহরণ আপনি দেন, তাহলে আমি হয়তো সেটার উপরে বলতে পারব। আমরা সবসময় বলে এসেছি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমাদের পার্থক্য থাকবেই, পৃথিবীর যে কোনো দুটো দেশের মধ্যে ভালো সম্পর্ক যেরকম আছে, কিছু কিছু বিষয় তাদের মধ্যে মতানৈক্য হতেই পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু ছোট বিষয় এবং কোনটা বড় বিষয়, এই দুটোর মধ্যে পার্থক্য করতে আশা করি আমরা সবাই সক্ষম। ভারতের সাথে আমাদের যে সুসম্পর্ক, তার পাশাপাশি আমাদের মধ্যে কিছু মতানৈক্যের জায়গাও রয়েছে, আপনার এটা বলা বাহুল্য। কিন্তু সেটাকে আমরা আলোচনার মাধ্যমে এই দূরত্বগুলোকে নিরসন করার আমরা চেষ্টা করি। আমাদের কূটনৈতিক যে তৎপরতা, প্রচেষ্টা, এটা সবসময় অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনি এখন চিন্তা করে দেখুন যে কি কারণে এই দূরত্বটার সৃষ্টি হলো। প্রথমে ভারত তাদের দূতাবাসের যে জনবল, বিশেষ করে কনসুলার সেকশনে যারা ভিসা ইস্যু করে, সেটা প্রায় 2/3, আমি যতটুকু শুনেছি 2/3 কমিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে হয়তো এটা হতে পারে, কারণ 5ই আগস্টের পরে এখানে একটা যে পরিবেশ ছিল, সবাই এখানে আতঙ্কে ছিল। বিশেষ করে দূতাবাসে যে ডিপ্লোম্যাটিক প্রোটেকশন, এটা কমে গিয়েছিল। এখন এটা শুধু ভারত না, এটা অন্যান্য দূতাবাসের ক্ষেত্রেও একইভাবে তাদের এই আতঙ্কটা ছিল। কিন্তু এটা খুব বেশি দিন স্থায়ী ছিল না এবং দূতাবাসে কোনো অবাঞ্ছিত কিছু ঘটেছে সেরকমও শুনিনি। এখন অন্য কোনো দূতাবাস তারা তো সরিয়ে দেয়নি। আর আপনারাও দেখেছেন যে কোনো দূতাবাস তাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা আরও অনেক বেশি জোরদার, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, এই দূতাবাসগুলোর যে প্রোটেকশন ব্যবস্থা, সেখানে বাইরে থেকে এভাবে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আর এই ধরনের পরিস্থিতিতে সবসময় পুলিশ, প্রয়োজন বোধে সেনাবাহিনী, তারাও সবসময় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে যে ভারতের ক্ষেত্রেই তারা এই সংখ্যাটা কমিয়ে আজও পর্যন্ত এই যে তাদের কনসুলার অফিসার যারা ভিসা ইস্যু করে তাদেরকে এখনও আবার তারা ফিরিয়ে আনেননি। অন্যান্য দূতাবাসের ক্ষেত্রে তো এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেটা কেন হচ্ছে? এতে কি হচ্ছে? যারা নিয়মিত ভারতে চিকিৎসা নিতেন তাদের চিকিৎসা এখানে ব্যাহত হয়েছে। আমি যারা ভিজিটর, বিশেষ করে যারা ট্যুরিজমের জন্য যাচ্ছে বা বিভিন্ন কেনাবেচার জন্য যারা যেখানে যাচ্ছেন, কারণ ভারতে নিশ্চয়ই অনেক কিছু ব্যবসা ছাড়াও যারা ব্যক্তিগতভাবে তাদের পছন্দসই জিনিস কিনতে যাচ্ছেন তাদের এটা বন্ধ হয়েছে। কিন্তু সেটা আমি মনে করি তার চাইতে চিকিৎসার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন সেটাও সীমিত আকারে দেয়া হচ্ছে। তো এখন এই জিনিসটার কি প্রয়োজন ছিল বা কতটুকু প্রয়োজন ছিল এবং আজও কেন সেটা পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়নি, এটা কিন্তু একটা বিচার্য বিষয়। এরপরে বিভিন্ন মাধ্যমে যে তথ্যগুলো প্রচারিত হচ্ছে সেগুলো কতটুকু সত্য মিথ্যা, এই বিষয়টা কিন্তু এখানে দেখার বিষয়। এটা আমি মনে করি পর্যালোচনা বা বিশ্লেষণের অবকাশ রাখে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশেষ করে সংখ্যালঘু ভারতের বিভিন্ন মাধ্যমের প্রচার, সংবাদ মাধ্যমে যে প্রচার হচ্ছে সেখানে যদি আপনি লক্ষ্য করেন, তারা নিজেরাও বলছে যে বিগত 14-15 বছর, শুধু 14-15 না, এর আগেও সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে এবং বিগত 14-15 বছরও সেটা হয়েছে। কিন্তু তখন বিভিন্ন প্রতিবাদ, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের, তাদের বিভিন্ন প্রতিবাদ সত্ত্বেও সেগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়নি বলে অভিযোগ ভারতের প্রচার মাধ্যম থেকে আমি দেখেছি। তো এখন এই 8ই আগস্টের পরে এখন যে বিষয়গুলো প্রচারিত হচ্ছে সেখানে এই প্রচার এবং ওই আগের প্রচারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ্য করা যায়, যে এই প্রচারে কিছুটা ইন্ধন যোগানোর অবকাশ তৈরি হচ্ছে এবং যে কারণে সম্প্রতি যে চিন্ময়ের বিষয়টা এত কি বলবো, একটা মারাত্মক একটা পর্যায়ে গেছে। কত মারাত্মক যে আমাদের দুটো দূতাবাস, কলকাতায় ডেপুটি হাই কমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, এই দুই জায়গায় সামনে বড় রকমের বিক্ষোভ হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জাতীয় পতাকাকে অবমানিত করা হয়েছে। এই বিষয়টা মোটেও প্রত্যাশিত নয় এবং এটা কেন হলো, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961 এবং ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস 1963, এই দুটি আন্তর্জাতিক আইনের আওতায় স্বাগতিক দেশের দায়িত্ব হচ্ছে যে ওই দেশে বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তাকে নিশ্চিত করা। এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়েছে। এখন এখানে কি ব্যাখ্যা রয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু এটা অবশ্যই একটা অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত এবং এটা সত্যি একটা উদ্বেগের বিষয় এখন আমাদের জন্য। এখন এখানে কি ভারতের যে দূতাবাসগুলো আছে, অর্থাৎ ঢাকায় হাই কমিশন, রাজশাহীতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, চট্টগ্রামে আরও অন্য শহরে ও সম্ভবত আছে, আমার সব এখন মনে আসছে না, কোনোটাতে কি এই আক্রমণগুলো হয়েছে? তাদের জাতীয় পতাকাকে কি কখনো অবমানিত করা হয়েছে? এই যে এই সিদ্ধান্তগুলোর ফলে, অথবা এই যে বিভিন্ন উস্কানিমূলক যে তথ্য সম্প্রচার করার জন্যে,
তো এখন আমি মনে করি এই যে এখানে একটা দায় দায়িত্ব নিরূপণের বিষয় আছে, যে এই সম্পর্কের জন্য বাংলাদেশের দায় কতটুকু, বা তার প্রতিপক্ষ, বা আমি প্রতিপক্ষ বলতে চাই না, আমি এখনও অবশ্যই এটাকে বন্ধু বলবো। আমরা এই বন্ধুত্বপূর্ণ পরিবেশ রেখেই কূটনৈতিক চ্যানেলে সবসময় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন আরও জোরদার হয়, এবং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এগুলো নিরসন করে আমরা যেন সম্মুখের দিকে এগিয়ে যেতে পারি, এই প্রচেষ্টা সবসময় বাংলাদেশের থাকবে এবং সবসময় করে এসছে। পাশাপাশি এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হচ্ছে, এটার জন্য আমরা যে উদ্বিগ্ন, সেটাও আমরা বহির্বিশ্বকে জানিয়ে দিতে চাই। কারণ বহির্বিশ্বে যেন এই যে ভুল তথ্যগুলো, এগুলো যেন সম্প্রচারিত না হয়। এখানে সংখ্যালঘু অথবা হিউম্যান রাইটস ভায়োলেশন, মানবাধিকার লঙ্ঘন, এই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে খুবই তৎপর। তাদের কাছে যেন এরকম কোনো তথ্য না যায় যে আমরা সংখ্যালঘু তাদের উপর নির্যাতন করছি। এটা একেবারেই অসত্য। বরঞ্চ আপনারা তো লক্ষ্য করেছেন যে যখন বড় পূজা অনুষ্ঠান হয়ে গেছে, তারপরে 5ই আগস্টের পরপরই তখন একটা আশঙ্কা ছিল যে সংখ্যালঘু যারা, তাদের যে উপাসনালয়, তার উপরে আক্রমণ হতে পারে। সেই জন্য অনেক মুসলমান সেই মন্দির বা যে উপাসনালয়, সেগুলো পাহারা দিয়েছে। এটা একটা নজিরবিহীন ঘটনা। তো এই ঘটনাগুলো কি প্রমাণ করে? এই ঘটনাগুলো কি প্রমাণ করে যে আমরা, বিশেষ করে এই সরকার, যারা সংখ্যালঘু তাদের উপর ক্ষুব্ধ? মোটেও না। বরঞ্চ তাদেরকে রক্ষা করার জন্য যারা অন্য ধর্মের লোক, তারাই চেষ্টা করছে যে এই উপাসনাগুলোকে যেন রক্ষা করা হয়, তাদের ধর্মচর্চায় যেন কোনো রকম বাধা সৃষ্টি করা না হয়। সুতরাং আমি মনে করি বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, এটা সত্যি আমি সকল রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই যে এরকম একটা পর্যায়ে উপনীত হওয়ার জন্যে। তারা এটা কীভাবে চিন্তা করছে আমি জানি না, তবে আমি মনে করি এটাকে ভালোভাবে গ্রহণ করা উচিত। এবং এটাই গ্রহণ করাটা আমি মনে করি স্বাভাবিক, যে দেশের ভেতরে যাই থাক, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবাই আমরা ঐক্যমত, আমাদের ঐক্যমত তো আছে, এটাই মনে করাটা স্বাভাবিক। এবং এটা মনে করে আমরা যেন সমস্যাগুলোকে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে এই যে আমাদের সব রাজনৈতিক দলের একত্রিত হওয়া, এটা আরেকটা মেসেজ এখানে আমি মনে করি আমরা সবাই নিতে পারি, শুধু ভারত নয় এবং শুধু বাংলাদেশের জনগণ নয়, সমগ্র বিশ্ব, যে এই যে ধর্মীয় তথাকথিত এই যে ধর্মীয় বিভেদ সৃষ্টি হচ্ছে বা করা হচ্ছে, এটা কি কোনো আক্রোশের বশে করা হচ্ছে, নাকি এটা কোনো পরিকল্পিত বা ষড়যন্ত্রমূলকভাবে করা হচ্ছে? এই বিষয়টা বিশ্লেষণ করা দরকার। কারণ এই যে উপাসনাগুলোকে অন্য ধর্মের লোক পাহারা দিচ্ছে, তার থেকে এটা ধারণা করার কোনো কারণ নেই যে আমরা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান বিদ্বেষী। তাহলে এগুলো হচ্ছে কেন? তাহলে কি এগুলোকে আসলে উস্কানিমূলকভাবে করে অন্য কোনো পরিকল্পনা বা অন্য কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে? এই বিষয়টা চিন্তার অবকাশ রাখে। এটা তো অবশ্যই বাঞ্ছনীয়, এটা বলা যায়, চেয়ে আমি বলবো যে এটাই বাঞ্ছনীয়, এটাই হওয়া উচিত। এখন আপনি চিন্তা করে দেখুন, স্যার আপনি মানে লাস্ট কোশ্চেন যেটা বলেছিলাম, ওটা যদি একটু এই অ্যাসপেক্টে জিনিসটা আসে তাহলে আমার কাছে মনে হচ্ছে না, আমি সেটাই বলছি। ধরুন, কোনটা বড়, জনগণ, সরকার না দল? কোনটা বড়? এখানে জনগণ।
ওই দেশের জনগণ কি চাচ্ছে, আমরা কি ওই দেশের সকল জনগণের বা অধিকাংশ জনগণ কি চায় সেটা কি আসলে আমরা দেখার চেষ্টা করছি। এখানে কয়েকটা মাধ্যমে আমি দেখেছি তারা এই কথা বলেছে যে এখন এই যে আপনি বললেন যে একটা দল আওয়ামী লীগ, হ্যাঁ, এখন বিভিন্ন কারণে তাদের হয়তো একটা দলের প্রতি তাদের সমর্থন অন্য দলের চাইতে বেশি থাকতে পারে, কিন্তু যখন দুই দেশের মধ্যে সম্পর্ক হয় তখন রাষ্ট্র জনগণ যাদেরকে নির্বাচন করছে বা যাদেরকে, কারণ এটা নির্বাচিত সরকার নয়, কিন্তু এই সরকারে জনগণের সমর্থন আছে, কারণ এই সরকারই পরবর্তী নির্বাচিত সরকারের জন্য যে উপযুক্ত, যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সেটা সৃষ্টি করার জন্য কাজ করছে। সুতরাং এখানে সবারই দল মত জাতি ধর্ম সব কিছু নির্বিশেষে এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবারই সমর্থন করা উচিত এবং অন্য দেশেরও তাই। এখানে অধিকাংশ দেশই একে স্বাগত জানিয়েছে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, কানাডা, সব দেশই এটাকে সমর্থন করেছে এবং বলেছে প্রয়োজন হলে আমরা সব রকম সহযোগিতা প্রদান করব। ভারতের কাছ থেকে আমরা একই জিনিস আশা করব। এখন আওয়ামী লীগের সাথে হ্যাঁ ওই সময় সম্পর্ক ভালো ছিল, এখন আওয়ামী লীগ নেই, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের দিক থেকে সুসম্পর্ক রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিমত রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে সুসম্পর্ক নেই। সুসম্পর্ক রয়েছে, কিন্তু এটাকে যেন আরও উন্নীত করা যায় এবং আমাদের বিভেদগুলোকে আরও নিরসন করা যায়, সে চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে যে রয়েছে সেটা আমরা দ্ব্যর্থহীনভাবে আমরা জানিয়েছি। তাদের কাছ থেকেও আমরা একই জিনিস আশা করি। সুতরাং এখন এখানে আওয়ামী লীগ নেই সেটা বড় কথা নয়, রাষ্ট্র এবং জনগণ কি চায় তাকে সম্মান দেয় এবং আমরাও ভারতের জনগণ কি চায় তার প্রতি আমরা সবসময় অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শন করে আসব। এখন সরকার, হ্যাঁ, বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন যে ভারতের সরকারি পর্যায়ে তারা এই যে তথাকথিত সংখ্যালঘুর উপরে যে অত্যাচার সেটাকে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এখন এটার ভিত্তিটা কি, আশা করি তারা সেই জিনিসটা বিশ্লেষণ করে এখানকার সঠিক তথ্যটা তারা জানার চেষ্টা করে সেই অনুযায়ী তারা অগ্রসর হবেন। তখনই বুঝতে পারবেন যে এগুলো আসলে বিভিন্ন উদ্দেশ্যে হয়তো এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। সুতরাং সেটা কখনোই একটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের দুই দেশের, বিশেষ করে দুই দেশের মানুষের মধ্যে যে সম্পর্ক সেটাকে উত্তরোত্তর বৃদ্ধি করা।